আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মাইনুল চলে এসেছি স্টুডেন্ট লার্নিং হোম থেকে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা আলোচনা করব ইনশাআল্লাহ। আর দেখো, তোমরা একটু গত ক্লাসে আমরা কি করেছিলাম, গত ক্লাসে আমরা কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় কিভাবে চিহ্নিত করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় সেটা চিহ্নিত করব, এবং তার পাশাপাশি ওই ঘটনার সাথে কোন কোন হিসাবগুলো জড়িত আছে সেগুলো আমরা বের করব। ওকে, কারণ কি? কারণ হলো এই হিসাবগুলো তুমি যদি সহজে বের করতে পারো তাহলে তোমার জন্য হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করা সহজ হয়ে যাবে, তোমার জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করা সহজ হয়ে যাবে। এই জন্য আজকে আমরা যেটা করব সেটা হলো লেনদেনগুলোকে চিহ্নিত করব, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, এবং তার পাশাপাশি এখান থেকে আমরা হিসাবগুলোকেও বের করব। ওকে, এবার দেখো, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ এখানে আমি তিনটা ঘটনা লিখেছি। এই তিনটা ঘটনা দিয়ে আমরা আজকে যেটা করব সেটা হলো এই ঘটনাগুলো লেনদেন কিনা এবং এই ঘটনাগুলো কি আমাদের এই ঘটনার সাথে কি কি হিসাবগুলো জড়িত আছে সেটা আমরা বের করব। এবার চলে আসো, আমরা এক নম্বর ঘটনায় চলে যাই। এক নম্বর ঘটনা কি বলছে? পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য ক্রয় কি করেছে? 10,000 টাকা। এবার দেখো, 10,000 টাকা যদি পণ্য ক্রয় করে থাকে, তোমরা সহজেই বুঝতে পারতেছো তুমি যদি কোনো কিছু ক্রয় করো তাহলে তোমার থেকে অর্থ আসে না যায়? বলো তো, অবশ্যই অর্থ চলে যায়, তাই না? তাহলে এতে করে কি হয়েছে? আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো আমরা জানি লেনদেন হলো যে আমাদের আর্থিক অবস্থা অবশ্যই পরিবর্তন হতে হবে। তো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই আমরা বলতে পারি এটি একটি লেনদেন, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে পণ্য ক্রয় 10,000 টাকা এটি একটি কি? লেনদেন। সকলে কিন্তু মনে রাখবা, পণ্য ক্রয় 10,000 টাকা এটি একটি কি? লেনদেন। এটা কিন্তু মুখস্থ নয়, এটা কিন্তু বোঝার ব্যাপার যে পণ্য ক্রয়ের ফলে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবার আসো এখানে কি কি পক্ষ জড়িত। দেখো, পণ্য ক্রয়ের ফলে তোমার কি হয়েছে? নগদ অর্থ চলে গেছে, তাহলে এখানে একটা নগদান হিসাব একটা পক্ষ চলে আসে। কি হিসাব? নগদান হিসাব। খেয়াল করো, তোমরা একটু ক্লাসটা ভালো করে খেয়াল করবা। ওকে, তো এখানে চলে আসে নগদান হিসাব। হ্যাঁ, এরপর আরেকটা পক্ষ কি আছে? এই নগদ টাকাটা কেন তোমার থেকে চলে গেল, কারণটা কি? সেই কারণটা একটু তালাশ করো। দেখো, কারণটা যদি তুমি খুঁজতে যাও তাহলে তুমি একটা কারণ পাবা, সেটা কি? সেটা হলো পণ্য ক্রয়। কারণ এই তোমার এই ক্রয় কারণে তোমার এখান থেকে নগদ টাকাটা চলে গেছে। তাহলে আমাদের এখানে আরেকটা হিসাব যেটা আসবে সেটা হলো ক্রয় হিসাব চলে আসবে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? পণ্য ক্রয় 10,000 টাকা এটি একটি লেনদেন, এবং এখানে কি আছে? দুইটা হিসাব আছে, একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো নগদান হিসাব। এটা কিন্তু মুখস্থ করে বের করবা না, এটা কিন্তু বুঝে বুঝে বের করতে হবে। ওকে, এরপর চলে আসো, আমরা 2 নাম্বারটায় চলে যাই। 2 নম্বরে দেখো কি বলছে? পণ্য বিক্রয় 5,000 টাকা। এখন দেখো, তুমি যদি কোনো পণ্য বিক্রয় করো তাহলে কি হয়? তোমার নিকটে টাকা আসে না যায়? অবশ্যই তোমার নিকট টাকা আসে। তাহলে এতে করে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এইটা একটা কি? এটাও একটা লেনদেন। ওকে, এখানেও সেম একই রকম ভাবে তোমরা অলরেডি ধরে ফেলছো, যেহেতু নগদ টাকা আসে তাহলে অবশ্যই নগদান হিসাব আসবে। হ্যাঁ, অবশ্যই এখানেও নগদান হিসাব আসবে। হ্যাঁ, নগদান হিসাব এখানেও আসবে। তাহলে এখানে একটা পক্ষ পেয়ে গেলাম নগদান হিসাব। আরেকটা পক্ষ কি? এই নগদ কেন আসছে? বিক্রয়ের কারণে আসে। ওকে, নগদটা কেন আসছে? বিক্রয়ের কারণে আসছে। এই বিক্রয়ের কারণে আসার ফলে আরেকটা হিসাব আমরা পেয়ে গেলাম, সেটা হলো বিক্রয় হিসাব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনটা আয় কোনটা ব্যয় এটা কিন্তু আমি এখনো বলতেছি না। হ্যাঁ, এখানে কিন্তু সহজে শুধুমাত্র তোমাদের কিভাবে পক্ষগুলো বের করতে হয় সেটা দেখাচ্ছি। এরপর পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখাবো কোনটা আয়, কোনটা আমাদের জন্য ব্যয়, কোনটা আমাদের জন্য সম্পদ। ঠিক আছে, কোনটা কোনটা আমাদের জন্য মালিকানা সত্ত্ব, সেগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখাবো। আগে তুমি বুঝো যে এখান থেকে কিভাবে হিসাবগুলো বের করতে হয়, তারপর না হয় আয় এবং ব্যয় আমরা নির্ণয় করব। হ্যাঁ, তো এরপর চলে আসো, আমরা 3 নম্বর ঘটনায় চলে যাই। 3 নম্বর ঘটনা কি বলেছে? 10,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, তাই না? তো এবার দেখো, এই 10,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করেছে। আচ্ছা, তুমি যদি কোনো কিছু ক্রয়ের জন্য অর্ডার দাও, আমরা এখন কিন্তু সকলেই অনলাইনে কিন্তু আমরা অনলাইন শপিং করে থাকি, তাই না? হ্যাঁ, আমরা কোনো কিছু যেমন দারাজে আমরা কোনো কিছু কি করি, আমরা এখানে অর্ডার করে থাকি, অথবা অন্যান্য যে সকল অনলাইন ওয়েবসাইট আমাদের আছে হ্যাঁ শপিং এর জন্য, সেগুলো আমরা কি করি? এখানে আমরা প্রোডাক্টগুলো আমরা এখানে আমাদের পছন্দ মতো আমরা অর্ডার করি। আচ্ছা বলো তো, অর্ডার করার সাথে সাথে কি তোমার নিকট থেকে টাকা চলে যায়? টাকা কিন্তু চলে যায় না। তার মানে হলো কি, যখন কোনো পণ্য অর্ডার করা হয় তখন কিন্তু তার সাথে সাথে টাকাটা যায় না। হ্যাঁ, যারা পেমেন্ট করে অর্ডার করে সেই হিসাব আলাদা, আমি কিন্তু সেটা বলি নাই, শুধু এখানে অর্ডার করা হয়েছে। হ্যাঁ, তো দেখো, তাহলে এই অর্ডার করার ফলে কি হয়েছে? তোমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই। এখানে কিন্তু টাকার উল্লেখ আছে। দেখো, তোমরা অনেকে কনফিউশন হয়ে যাবা বা কনফিউজড হয়ে যাও তোমরা অনেকে, সেটা হলো কি এখানে টাকার উল্লেখ আছে, তো এটা একটা লেনদেন না। টাকার উল্লেখ থাকলে লেনদেন হয় না কিন্তু। হ্যাঁ, এটা দেখতে হবে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। তাহলে
এখানে আমরা 10,000 টাকার আসলগত ক্রয় ফরমাইশ প্রদান করেছে, এতে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, এই জন্য এটি কোনো লেনদেন না। এবং যেহেতু এটা লেনদেন না, এখানে কোনো হিসাবের বা পক্ষের কোনো কথাই আসবে না। ওকে, এরপর আসো আমরা কিছু এখানে তো আমরা কিছু লেনদেন আর কিছু লেনদেন না দেখালাম, একটা লেনদেন না দেখালাম। এরপর আসো আমরা আরেক কিছু দেখাবো, সেটা হলো কি আমরা এখানে আমরা কিছু এই পণ্য ক্রয় বিক্রয়টা একটু আরেকটু অন্যরকম ভাবে দেখাই, সেটা হলো আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমরা কি করব? কারণ অনেকেই জানো, হ্যাঁ আমি এখন টাকা দিলাম না, পরে টাকা দিব, সমস্যা কি? তাহলে কি লেনদেন হবে কি হবে না, সেটাও একটা কথা রয়ে যায়। তাহলে এবার দেখো, সেটাও আমরা দেখাবো। হ্যাঁ, একটু খেয়াল করো, এটা আমরা 4 নাম্বার দিই, এটা 5 নাম্বার দিই। হ্যাঁ, এখানে আমরা ধারে অ্যাড করে দিই পণ্য বিক্রয়, ধরে না সেম অ্যামাউন্ট আমরা ধরে নিই শেখার জন্য। হ্যাঁ, দেখো এখানে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, তোমরা খেয়াল করবে ধারে পণ্য ক্রয়। আচ্ছা, ধারে পণ্য ক্রয় করলে পণ্যটা তো ইনস্ট্যান্ট পাচ্ছ, তাই না? পাচ্ছ কি পাচ্ছ না? এতে তো তোমার কি হয়েছে, একটা পরিবর্তন কিন্তু এসেছে। এবং এতে আরেকটা জিনিস সৃষ্টি হয়েছে, দেখো সে এই ক্ষেত্রে তোমার নিকট থেকে কোনো ব্যক্তি তোমার থেকে কিছু পায় বা কোনো অর্থ পায়, তাই না? তাহলে এটা হলো গিয়ে কি লেনদেন? নগদ লেনদেন না, এটা হলো গিয়ে অনগদ লেনদেন। ওকে, কথা ক্লিয়ার? এটা হলো কি লেনদেন? অনগদ লেনদেন। কারণ এখানে কোনো নগদ অর্থ জড়িত ছিল না, এখান থেকে সে আমার কি টাকা পাচ্ছে সে আমার থেকে, তো এই জন্য এটাকে আমরা বলবো কি লেনদেন? অনগদ লেনদেন। তাহলে আমরা বলতে পারি লেনদেন দুই রকমের হচ্ছে এখানে, একটা হলো গিয়ে নগদ লেনদেন, একটা হলো গিয়ে অনগদ লেনদেন। নগদ লেনদেন যে সকল লেনদেনের সাথে নগদ অর্থের কি আছে, সম্পর্ক আছে, সেটা আমরা নগদ লেনদেন বলবো। আর যে সকল লেনদেন গুলো সাথে নগদ অর্থের সম্পর্কে নেই, সেগুলোকে আমরা অনগদ লেনদেন বলবো। ঠিক আছে, এই দুইটা হলো সেই রকম। হ্যাঁ, তাহলে এটা হলো গিয়ে নগদ লেনদেন, ধারে পণ্য ক্রয়, আর ধারে পণ্য বিক্রয় এটা হলো গিয়ে অনগদ লেনদেন। তাহলে এখানে আমাদের দুইটাই কি লেনদেন? অনগদ লেনদেন। ওকে, তো এবার চলে আসো এখানে আমরা কিভাবে পক্ষ নির্ণয় করি। খেয়াল করো, তুমি পণ্য ক্রয় করেছো কি করো নাই, এটা আগে কোশ্চেন করো। হ্যাঁ, অবশ্যই পণ্য ক্রয় করেছো, যেহেতু ক্রয় করেছো তাহলে ক্রয় হিসাব সেটা বসাও, যেটা আমি ক্রয় করেছি ক্রয় হিসাব। আচ্ছা, ক্রয় করার ফলে তুমি নগদ টাকা দিয়েছো কি দাও নাই, এবার নিজেকে নিজে কোশ্চেন করো যে আমি এখন টাকা দিয়েছি, আমি পণ্যটা তো নিয়ে আসলাম, আমি কি টাকা দিয়েছি? তো তুমি প্রশ্ন করো নিজেকে, তো হ্যাঁ না আমি তো টাকা দিই নাই, তাহলে আমার থেকে সে টাকা পায়, তা আমার থেকে যে টাকা পায় সে হলো প্রদেয় হিসাব। সে কি হিসাব? প্রদেয় হিসাব বা আমার পাওনাদার। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে, যে সে হলো গিয়ে আমার প্রদেয় হিসাব। ওকে, তাহলে আমরা লিখবো প্রদেয় হিসাব। ঠিক আছে, কথা ক্লিয়ার? তারপর দেখো নেক্সট সেম একই রকম ভাবে ধারে পণ্য বিক্রয়, এক্ষেত্রে এটাও কি অনগদ লেনদেন, কারণ তুমি বিক্রয় করেছো অলরেডি, তোমার পণ্য কিন্তু তুমি বিক্রয় করে ফেলেছো। ঠিক আছে, তোমার থেকে পণ্যটা কিন্তু চলে গেল, এতে করে তোমার কি হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এরপরে আসো, তো এই আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার ফলে কি হয়েছে, দেখো আমাদের কি নগদ টাকা আসলো কি আসলো না? না, তোমার তো নগদ টাকা আসে নাই। তাহলে কি হয়েছে, এই বিক্রয়ের ফলে আমার নিকট একটা কি হয়েছে, যে দেনাদারের সৃষ্টি হয়েছে। দেনাদারটা কে? আমি যার থেকে টাকাটা পাই। ওকে, তাহলে দেখো কেউ কিন্তু এটা কিন্তু কি বলে এটাকে, যে কেউ তোমরা এটাকে কিন্তু কোনোভাবেই একত্রিত করে ফেলবে না। হ্যাঁ, অনেকে কিন্তু ওই যে পাওনাদার দেনাদার এগুলো কিন্তু একত্রিত করে ফেলে, বা করার সময় কিন্তু সে এটা বুঝতে পারে না। তো এই জন্য বলবো কেউ কোনো সময় এটা একত্র করবা না। হ্যাঁ, একটু খেয়াল করে তোমরা এটা করবা, কারণ পণ্য বিক্রয় করলে আমি কারোর নিকট টাকা পাই, আর আমি যার থেকে টাকা পাই সে আমার দেনাদার, আর পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমার থেকে কেউ টাকা পায় সে আমার পাওনাদার। ওকে, তাহলে ধারে পণ্য বিক্রয় করলে কি কিসের সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে কি হবে, দেনাদার হিসাব। বা আচ্ছা, এখানে আমরা দেনাদার হিসাব লিখবো না। হ্যাঁ, আমরা কি হিসাব লিখবো? প্রাপ্য হিসাব, কারণ দেনাদারকে আমরা এখন কি হিসাবে লিখি? প্রাপ্য হিসাবে লিখি। ওকে, তাহলে আমরা লিখবো কি হিসাব? প্রাপ্য হিসাব। আর এই প্রাপ্য হিসাব কেন হলো, প্রাপ্যটা কেন বৃদ্ধি পেয়েছে? কারণ আমরা এখানে বিক্রয় করেছি। কি করেছি? বিক্রয় করেছি, এই জন্য আরেকটা হিসাব আসবে, সেটা হলো বিক্রয় হিসাব। তো দেখো খেয়াল করো, ধারে পণ্য ক্রয় বা ধারে পণ্য বিক্রয় দুইটাই আমাদের লেনদেন, কিন্তু দুইটা আমাদের নগদ লেনদেন না, এই দুইটা আমাদের অনগদ লেনদেন। হ্যাঁ, তো এরকম ভাবে অনেকগুলো অনগদ লেনদেন রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা আর কিছু লেনদেন দেখাই, সেটা একটু খেয়াল করি আমরা। দেখো একটু খেয়াল করো, সকলে একটু খেয়াল করো, সেটা হলো কি নেক্সট আমরা একটা লেনদেন করি, সেটা হলো দেখো এখানে আমাদের 5 নাম্বারটা আমরা করি, সেটা বিজ্ঞাপন বাবদ প্রদান। একটু খেয়াল করো। হ্যাঁ, 2,000 টাকা ধরে নিলাম আমরা, বিজ্ঞাপন বাবদ প্রদান 2,000 টাকা। তাহলে এটা করে কি হয়েছে, বিজ্ঞাপন বাবদ প্রদান করার ফলে আমার থেকে অবশ্যই কিছু টাকা চলে গেছে, তাহলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটাও একটি লেনদেন। তাহলে আমার নগদ টাকা যেহেতু চলে গেছে, তাহলে নগদান হিসাব আসবে। হ্যাঁ, বুঝে গেছো, নগদান হিসাব আসবে। আর কি হিসাব আসবে বলো তো একটু?
তোমরা নিজেরা একটু খেয়াল করে ফেলো, আমার আগে আগে তোমরা একটু ভেবে ফেলো যে এটার পরে এটা আসবে। হ্যাঁ, তো এরপরে যেটা আসবে একটু দেখো বিজ্ঞাপন হিসাব। কেন বিজ্ঞাপন হিসাব? কারণ হলো গিয়ে নগদ টাকা আমার থেকে চলে গেল, কারণটা কি? কারণটা হলো বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম, সেই বিলটা আমরা এখন প্রদান করেছি, এই জন্য আমাদের থেকে নগদ টাকাটা চলে গেছে। তাহলে কারণটা ছিল বিজ্ঞাপন, ঠিক আছে? এই জন্য আমরা লিখবো বিজ্ঞাপন হিসাব। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে বিজ্ঞাপন বাবদ প্রদান, সেটা দুইটা পক্ষ থাকবে, বিজ্ঞাপন হিসাব আর হলো কি নগদান হিসাব। ঠিক আছে, এরপর আসো আরো একটা দেখাই আমরা। দেখো এখানে আমরা বলেছি ব্যাংকে 5,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, এটা কিভাবে লেনদেন হয় কি হয় না সেটা আমরা বুঝবো। দেখো তুমি ধরে নাও, তোমার সাপোজ তুমি ধরে নিবা নিজেকে যে আমি এখন যে কি করলাম, ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খুললাম। এতে করে কি হয়েছে, তোমার থেকে তোমার নিজের টাকা কিন্তু আছে, তাই না? একটু খেয়াল করে দেখো, যখন পণ্য ক্রয় বিক্রয় করেছি টাকা কিন্তু চলে গিয়েছিল, আমরা কিছু পণ্য পেয়েছিলাম, বা নগদে বা ধারে ক্রয় বিক্রয় করেছিলাম, আমরা কিছু পণ্য পেয়েছিলাম এবং আমাদের থেকে কেউ টাকা পেত বা আমরা কারোর নিকট টাকা পেতাম। এখন এখানে কি হয়েছে, এখানে দেখো তোমার টাকা তোমার কাছেই আছে, তোমারই আছে, কিন্তু তোমার কাছে নাই। হ্যাঁ, তোমার টাকা তোমারই আছে কিন্তু তোমার কাছে নাই, সেটা কোথায় আছে? ব্যাংকে আছে, কারণ তুমি ইনস্ট্যান্ট তুমি টাকাটা ব্যাংকে জমা দিয়েছো, ঠিক না? এতে করে কি হয়েছে, তোমার থেকে নগদ চলে গেল, আর কোথায় এটা বৃদ্ধি পেলে? তোমার ব্যাংক হিসাবে গিয়ে এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো ব্যাংকে 5,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, এর ফলে ব্যাংকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, আর তোমার থেকে এটা কমে গেছে, তাই না? তাহলে এখানে দুইটা পক্ষ, সেটা হলো গিয়ে কি, যে তোমার থেকে নগদ অর্থটা কমে গেল, তাহলে নগদান হিসাবে একটা পক্ষ, আর একটা পক্ষ হলো গিয়ে ব্যাংকে ওই টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাই না? তোমার ব্যাংক হিসাবে টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে ওইখানে আরেকটা পক্ষ হয়ে গেল ব্যাংক হিসাব। তাহলে দেখো এখানে আমরা দুটা পক্ষ পেলাম, একটা পক্ষ পেলাম কি হিসাব? ব্যাংক হিসাব। ওকে, আরেকটা কি হিসাব পেলাম? নগদান হিসাব। ঠিক আছে, কারণটা কি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে কারণটা কি হয়েছে, যে নগদ অর্থ তোমার থেকে চলে গেছে, চলে গিয়ে কোথায় আসে? ব্যাংকে আসছে। তাহলে এটা হলো গিয়ে আমাদের, যে একটা হলো নগদান হিসাব আর একটা হলো গিয়ে আমাদের ব্যাংক হিসাব। তাহলে এটাও আমরা কি, আমাদের এটাও একটা লেনদেন। তাহলে দেখো ইতিমধ্যে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আসলে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। তাহলে তোমরা ইতিমধ্যেই বুঝে ফেলছো, তাই না? এখন আর কিভাবে আমাদের এখানে হিসাবগুলো বের করতে হয় সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, একটা তোমাদের জন্য ইনফরমেশন বলি, সেটা হলো গিয়ে কি, তোমরা যখন কোনো কিছু করবা এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, এভাবে যখন লেনদেন গুলো নির্ণয় করবা কোনটা লেনদেন না আর কোনটা লেনদেন, আর হলো গিয়ে কিভাবে পক্ষগুলো নির্ণয়, নিজেকে কোশ্চেন কর, বাস আর কিছুই না। সেই সরি, সে নিজেকে কি কোশ্চেনটা করবা, যে এখানে আসলে হয়েছেটা কি? হ্যাঁ, এখানে কি নগদ অর্থ কমেছে না নগদ বেড়েছে? এখানে কি আমার কাছে কিছু আসছে না আমার থেকে কিছু গেছে? এই যে কেন আসলো কেন গেল, এই যে কারণগুলো তুমি খোঁজ করো একটু। হ্যাঁ, কারণগুলো খোঁজ করে তুমি অতি সহজে পেয়ে যাবা। আর ওই এনজি গুলোকে তুমি ধরে নিও না এইভাবে যে এগুলো অন্যের কোনো কিছু না, তুমি ধরবা এটা তোমার নিজের হয়েছে। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটা তোমার নিজের, তুমি নিজে থেকে চিন্তা করবা এটা আমার প্রতিষ্ঠান, আমি ক্রয় করেছি তো নগদ বাড়লো না কমলো, অথবা আমি ধারে ক্রয় করেছি তো এতে করে আমার কি পাওনাদার বেড়ে গেল না পাওনাদার কমে গেল, এই যে বিষয়গুলো, এইগুলো একটু কিন্তু খেয়াল করলে অতি সহজে তোমরা এগুলো বুঝতে পারো। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এই আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সেখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব এখানে যেহেতু আছে সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ। আর হলো গিয়ে এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা তৃতীয় অধ্যায়ের দিকে চলে যাব, যে কিভাবে ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে হয়। এবং তোমাদের জন্য যেটা সহজ আমি বলে দিব, সেটা হলো কি, আমি অবশ্যই তোমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সলভ করবো ইনশাআল্লাহ। একটা একটা করে অঙ্ক সলভ করবো, এতে করে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, আর একটা সর্বশেষ কথা, অবশ্যই তোমরা আমার স্টুডেন্টস লার্নিং হোম যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে নিবা। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।